তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা একটা এসে। তার নাম হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। তো বেসিক্যালি আমরা শুটিং অ্যান এলিফ্যান্ট এই যে টপিকটা রয়েছে এটাকে জানার আগে আমরা আমাদের যে রাইটার জর্জ অরওয়েল তার সম্পর্কে কয়েকটা কথা জানব এবং তারপর আমরা এই যে এসেটা রয়েছে এই এসে সম্পর্কে জানব এবং সেই এসেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই আমরা জর্জ অরওয়েল সম্পর্কে জানি। দেখো, জর্জ অরওয়েল এটা বেসিক্যালি তার রিয়েল নেম নয়, এটা হচ্ছে তার পেন নেম। দেখো, পেন নেম কথার অর্থ হলো ছদ্মনাম। আমরা জানি রাইটারদের একটা করে ছদ্মনাম থাকে, অনেক রাইটার তারা ছদ্মনাম ব্যবহার করতেন। তো তার আসল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। এরিক আর্থার ব্লেয়ার সেটা হচ্ছে আসল নাম, আর জর্জ অরওয়েল হচ্ছে পেন নেম। তিনি কিন্তু ফেমাস বা পপুলার তার এই পেন নামের দ্বারা। অর্থাৎ আমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা আমরা যারা লিটারেচারের স্টুডেন্ট তারা কিন্তু আমরা তাকে জর্জ অরওয়েল নামেই জানি। শুধু লিটারেচারের স্টুডেন্ট বললে ভুল হবে, বাকি যারা তাকে চেনেন প্রত্যেকেই কিন্তু জর্জ অরওয়েল নামেই চেনেন। এরিক আর্থার ব্লেয়ার এই নামটা তার রিয়েল নেম, কিন্তু তিনি পপুলার তার পেন নেম দ্বারা। ওকে, তো সেই জর্জ অরওয়েল বা এরিক আর্থার ব্লেয়ার তার জন্ম কখন? তার জন্ম হচ্ছে 25 জুন 1903 এবং তিনি মারা যাচ্ছেন 21 জানুয়ারি 1950। অর্থাৎ যদি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে 20th সেঞ্চুরি। অর্থাৎ আমরা বলতেই পারি যে জর্জ অরওয়েল একজন 20th সেঞ্চুরির রাইটার এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে বেসিক্যালি এটাকে আমরা মডার্ন পিরিয়ড বলে থাকি। অর্থাৎ জর্জ অরওয়েল একজন মডার্ন পিরিয়ড রাইটার এবং তিনি 20th সেঞ্চুরিতে বিলং করছেন। তার ক্রনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1903 থেকে 1950। তিনি বেসিক্যালি একজন ব্রিটিশ নভেলিস্ট, পোয়েট, এসেইস্ট, জার্নালিস্ট এবং ক্রিটিক। তো বেসিক্যালি তিনি নভেলিস্ট, পোয়েট, এসেইস্ট, জার্নালিস্ট এবং ক্রিটিক, এবং তিনি অ্যাজ এ নভেলিস্ট এবং অ্যাজ এন এসেইস্ট একটু বেশি পরিচিতি লাভ করেছেন। দেখো, তিনি কবিতাও লিখেছেন, জার্নালও লিখেছেন, তিনি লিটারারি ক্রিটিসিজমও করেছেন, বাট তিনি নভেলিস্ট এবং এসেইস্ট হিসাবে একটু বেশি পরিচিত। তাহলে দেখো, আমরা জানতে পারলাম জর্জ অরওয়েল তার আসল নাম এরিক আর্থার ব্লেয়ার। তিনি 20th সেঞ্চুরি বা মডার্ন পিরিয়ডের একজন রাইটার এবং তিনি একজন বেসিক্যালি নভেলিস্ট এবং এসেইস্ট। নেক্সট আমরা তার সম্পর্কে যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ অরওয়েলস ওয়ার্ক। দ্যাট মিনস তার যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলোর মধ্যে আমরা কি কি ফিচার্স পাই, অর্থাৎ তার যে রাইটিং স্টাইলটা কেমন। দেখো, আমরা এই কয়েকটা পয়েন্ট করেছি, এই পয়েন্টগুলোকে আমি তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অরওয়েলের রাইটিংয়ের মধ্যে কি পাওয়া যায়। নাম্বার 1, লুসিড প্রোজ। তার যে ল্যাঙ্গুয়েজ, লুসিড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তিনি কিন্তু প্রচণ্ড জটিল ফ্রেজ বা ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতেন না। তিনি যে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতেন সেটা হচ্ছে লুসিড এবং সিম্পল, যেন সেটা প্রত্যেকের কাছে একটা অ্যাকসেপ্টেবল হয়। ওকে, 2 নম্বর আমরা যেটা দেখতে পাই তার রাইটিংয়ের মধ্যে সোশ্যাল ক্রিটিসিজম, অর্থাৎ তার যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু সোসাইটির মধ্যে যে ড্রব্যাকগুলো রয়েছে, সোসাইটির যে খারাপ দিকগুলো, যে ড্রব্যাকগুলো, সেই জায়গাগুলোকে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন। তিনি দেখিয়েছেন যে এগুলো সোসাইটির ড্রব্যাক এবং এইগুলো গুড জিনিস। নেক্সট কি দেখতে পাই তার রাইটিংয়ের মধ্যে? অপোজিশন টু টোটালিটারিয়ানিজম। তাহলে এই যে টোটালিটারিয়ানিজম, এটা একটা টার্ম।
দেখো এই টোটালিটারিয়ানিজম, একে আমরা বলতে পারি অটোক্রেটিক সোসাইটি বা অটোক্রেসি, স্বৈরাচারিতা, একনায়কতন্ত্র। মনে করো কোনো একজন লিডার বা কোনো একজন মন্ত্রী, তিনি ভাবছেন যে তিনিই রাজা, তিনি যেটা বলবেন সেটাই হবে, তিনি যেদিকে মানুষকে নিয়ে যাবেন সেদিকেই মানুষকে যেতে হবে, তার এগেনস্টে যদি কেউ যায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই যে সিস্টেমটা, একে টোটালিটারিয়ানিজম বলা হয়, অর্থাৎ এক নায়কতন্ত্র, অর্থাৎ একটা টাইরানি সিস্টেম, অর্থাৎ স্বৈরচারিতা। এই যে আমরা বলি না স্বৈরাচারী রাজা বা স্বৈরাচারী আমাদের লিডার, তাহলে এই স্বৈরাচারী ব্যাপারটাকে টোটালিটারিয়ানিজম বলা হয়। তো আমরা কিন্তু অরওয়েলের রাইটিংয়ের মধ্যে এই টোটালিটারিয়ানিজম তার এগেইনস্টে একটা লেখালেখি দেখতে পাই। আর কি দেখতে পাই? এগেইনস্ট বোথ লেফট উইং অথরিটেরিয়ান কমিউনিজম অ্যান্ড রাইট উইং ফ্যাসিজম। দেখো আমরা যদি সোসাইটির পলিটিক্যাল দিকটাকে দেখি, আমরা দু ধরনের পলিটিক্স পাই। একটা হচ্ছে লেফট বামপন্থী, আর হচ্ছে রাইট ডানপন্থী। বামপন্থী এবং ডানপন্থী দুটো পন্থী পাই। এবার দেখো তিনি কোনো পন্থাতেই বিশ্বাস করতেন না। তিনি যে পন্থায় হোক, সে বামপন্থায় হোক ডানপন্থায় হোক, যারাই স্বৈরাচারী অর্থাৎ যারাই অথরিটেরিয়ান বা ফ্যাসিস্ট বা ফ্যাসিজমকে প্রচার করেছে, অর্থাৎ যারা স্বৈরাচারিতাকে ভালোবেসেছে, যে পলিটিক্যাল গ্রুপই হোক না কেন, সে ডান হোক বাম হোক রাম হোক যেই হোক, তিনি কিন্তু তার এগেইনস্টে গেছেন। তার লেখাতে কিন্তু বারবার সেই বিষয়গুলো ফুটে এসেছে। আর কি এসছে বাবা? সাপোর্ট ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম। তিনি যেটাকে সাপোর্ট করতেন সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজমকে। অর্থাৎ ডেমোক্রেসি মানে বুঝতেই পারছো, গণতন্ত্র, যেখানে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা বলার একটা সুন্দর অধিকার রয়েছে। শুধু কথা বলার নয়, প্রত্যেকটা সাধারণ মানুষের সমস্ত দিক দিয়ে যে সুন্দর সমান অধিকার, তাকে ডেমোক্রেসি বলা হয়। এবং সোশ্যালিজম মানে হচ্ছে আমাদের সোসাইটির ওয়েলফেয়ারের ক্ষেত্রে বা আমাদের সোসাইটির যে প্রত্যেকটা মানুষ রয়েছে এবং প্রত্যেকটা মানুষের ওয়েলবিং বা ওয়েলফেয়ারের কথা ভেবে যে গভর্নমেন্ট পরিচালিত হয় তাকে সোশ্যালিস্ট গভর্নমেন্ট বলা হয়। তা তিনি সেই ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাস করতেন এবং এইগুলো কিন্তু তার রাইটিংয়ের মধ্যে বারবার ফুটে এসেছে। ওকে, তাছাড়া আরেকটা পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো, তার রাইটিংয়ের মধ্যে আমরা দেখতে পাই, দ্যাট ইজ কোলোনিয়ালিজম। কোলোনিয়ালিজম, কোলোনিয়ালিজম অ্যান্ড পোস্ট কোলোনিয়ালিজম, এই বিষয়টা কিন্তু আমরা পাই। কোলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম লিখে রাখো, কোলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, IMPERIALISM, এই বিষয়টাই কিন্তু আমরা তার রাইটিংয়ের মধ্যে দেখতে পাই। ওকে, কোলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম কি বাবা? দেখো কোলোনিয়ালিজম এর কথার অর্থ হলো ঔপনিবেশিক, মানে ঔপনিবেশবাদ। অর্থাৎ আমি মনে করো ব্রিটিশ, এই যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে শাসন করেছিল এবং প্রায় 200 বছর ধরে ইন্ডিয়াতে তারা রাজত্ব চালায়। তাহলে এই যে ব্রিটিশদের 200 বছরের যে রাজত্ব, এই রাজত্বের সময়টাকে বলা হচ্ছে কোলোনিয়ালিজম। এবং তারা রাজত্ব চালাতে গিয়ে পুলিশ সিস্টেম, আইন সিস্টেম, জেল, বিভিন্ন শাস্তিমূলক ব্যাপার স্যাপার যেগুলো বানিয়েছিল, অর্থাৎ যে পদ্ধতিতে শাসনটা করেছিল, তাকে বলা হয় ইম্পেরিয়ালিজম। তাহলে কোলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোও কিন্তু আমরা জর্জ অরওয়েলের যে রাইটিং রয়েছে সেই রাইটিংয়ের মধ্যে পাই। জর্জ অরওয়েলের রাইটিংয়ের মধ্যেও কিন্তু পাই। ওকে, এই যে আজকের আমাদের যে লেখাটা আমরা যেটা পড়বো, যেমন দেখো শুটিং অ্যান এলিফ্যান্ট, এখানে কিন্তু আমরা এই কোলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এই বিষয়টাই কিন্তু পাবো। এটা কিন্তু বারবার তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কোলোনিয়ালিজম মানে কি? উপনিবেশবাদ,
অর্থাৎ ব্রিটিশরা আমাদের ইন্ডিয়ার ওপর উপনিবেশ করেছিল, দ্যাট ইজ কলোনিয়ালিজম। এবং ব্রিটিশরা যত বছর ছিল সেটাকে কলোনিয়াল পিরিয়ড বলা হচ্ছে। আর ইম্পেরিয়ালিজম কি, তারা আমাদের এই যে যত বছর ছিল এই তত বছর থাকতে গিয়ে যে যে পদ্ধতিকে কাজে লাগিয়ে আমাদের শাসন করেছে সেগুলোকে ইম্পেরিয়ালিজম বলা হয়। নেক্সট দেখো, জর্জ অরওয়েল সম্পর্কে আমাদের যে পয়েন্টটা জানতে হবে, দ্যাট ইজ মেজর ওয়ার্কস, অর্থাৎ তার ইম্পর্টেন্ট ওয়ার্কস কোনগুলো। দেখো ইম্পর্টেন্ট লেখা অনেকগুলো রয়েছে, আমি এখানে তোমাদের দুটো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কের কথা বলছি যেগুলোর জন্য জর্জ অরওয়েল কিন্তু আমাদের কাছে সারা জীবন একটা পরিচিতি লাভ করে রয়েছে। ঠিক আছে, একটা কি বাবা, একটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, একটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। এই যে অ্যানিম্যাল ফার্ম এটা কিন্তু সবচেয়ে বিখ্যাত, অর্থাৎ জর্জ অরওয়েলের নাম করলেই ম্যাক্সিমাম লোক যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট নয় তাদেরকেও তুমি যদি জিজ্ঞেস করো এই জর্জ অরওয়েলকে পড়েছিস, বলে হ্যাঁ ওনার তো অ্যানিম্যাল ফার্ম আছে, তাই না? তো এই অ্যানিম্যাল ফার্ম এটা কিন্তু খুব বিখ্যাত একটা লেখা বাই জর্জ অরওয়েল। ঠিক আছে, এটা একটা অ্যালিগোরিক্যাল নভেলা। অ্যালিগোরিক্যাল নভেলা কি বিষয় বাবা, যেখানে স্টোরি উইদিন স্টোরি, অর্থাৎ একটা আপার স্টোরি থাকবে আর একটা ইনার স্টোরি থাকবে। ওপরের একটা গল্প থাকবে, একটা ভেতরের গল্প থাকবে। ওপরের গল্পটা একটা সিম্পল গল্প হবে, কিন্তু ওপরের গল্পটার মাধ্যমে ভেতরের যে গল্পটা থাকবে, ইনসাইড যে স্টোরিটা থাকবে, সেই স্টোরিটা কিন্তু সিরিয়াস স্টোরি হবে। তাকে কিন্তু বলা হয় আমাদের অ্যালিগোরিক্যাল নভেল। ওকে, তাহলে অ্যালিগোরি মানে বুঝতেই পারলে যে স্টোরি এমন একটা গল্প হবে যা দুটো স্টোরি থাকবে, একটা হচ্ছে প্লেন স্টোরি আর একটা হচ্ছে একটা মোরাল লেসন তোমাকে দেবে এবং তার মধ্যে একটা পলিটিক্যাল ইস্যু লুকিয়ে থাকবে। যেমন দেখো তোমরা ছোটবেলায় ইসপের গল্পগুলো পড়েছিলে, ওই যে ইসপের গল্পগুলো, যেখানে যেমন দেখবে একটা গল্প তোমরা পড়েছো, সেই খরগোশ আর কচ্ছপের যে রেস, খরগোশ আর কচ্ছপের যে দৌড়, যেখানে খরগোশ লেট হয়ে যাবে এবং কচ্ছপ রেসটা জিতে যাবে। তাহলে ওই গল্পগুলো দেখো আমরা এমনি পড়লে মনে হয় যে এটা তো বাচ্চাদের গল্প, বাট বেসিক্যালি আমরা যদি স্টোরিটাকে অ্যানালাইসিস করি তখন আমরা কি পাই, আমরা দেখতে পাই যে ভেতরে কিন্তু একটা খুব সুন্দর গল্প রয়েছে। তাহলে এই অ্যানিম্যাল ফার্ম এটা কিন্তু একটা অ্যালিগোরিক্যাল নভেল। 2 নম্বর হচ্ছে 1984, যেটা পাবলিশ হয়েছিল 1949। এটাও একটা ডায়স্টোপিয়ান নভেলা বা ডায়স্টোপিয়ান নভেল। দেখো ডায়স্টোপিয়া কথাটার অর্থ কি বাবা, আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে ইউটোপিয়া, একটা হচ্ছে ডায়স্টোপিয়া। ঠিক আছে, একটা হচ্ছে ইউটোপিয়া, একটা হচ্ছে ডায়স্টোপিয়া। ইউটোপিয়া কথার অর্থ হচ্ছে যেখানে সব কিছু ভালো, এভরিথিং ইজ গুড, অল ইজ ওয়েল, দ্যাট ইজ ইউটোপিয়া। ডায়স্টোপিয়া কি বাবা, ইউটোপিয়ার উল্টো, যেখানে সব কিছু ভালো নয়, যেখানে অনেক নেগেটিভিটি রয়েছে, তাকে ডায়স্টোপিয়া বলা হয়। তাহলে আমাদের সোসাইটি দেখো, আমাদের এই যে সোসাইটিতে আমরা বসবাস করছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ডায়স্টোপিয়ান সোসাইটি। এখানে কিন্তু সব কিছু ভালো নয়, এখানে অনেক জিনিস রয়েছে যেগুলো খারাপ, এবং খারাপটার প্রভাবটা কিন্তু বেশি। সমাজে ভালোর চেয়ে খারাপের প্রভাব বেশি। ভালো নেই আমি সেটা বলবো না, ভালো রয়েছে অবশ্যই, কিন্তু ভালোর চেয়ে খারাপের প্রভাবটা বেশি। ডায়স্টোপিয়া হচ্ছে যেখানে ভালো নয়, খারাপ একটা সোসাইটি রয়েছে। আর ইউটোপিয়া হচ্ছে এমন একটা প্লেস বা এমন একটা ওয়ার্ল্ড যেখানে এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ নর্মাল, তাকে ইউটোপিয়া বলা হয়। 1984 এই যে আমরা নভেলটা পাই, এই নভেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই একটা ডায়স্টোপিয়ান সোসাইটির গল্প। তার মানে বুঝতেই পারছো তিনি কিন্তু একজন সোশ্যাল ক্রিটিক, সেটা আমরা আগেই আলোচনা করেছি। তার মানে তার যে রাইটিংগুলো রয়েছে, তার যে পপুলার ওয়ার্কসগুলো রয়েছে, সেগুলোতে তিনি কিন্তু এই যে সোসাইটি এবং সোসাইটির যে বিভিন্ন প্রবলেমেটিক কন্ডিশন,
সেগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন। ওকে, এগুলো হচ্ছে তার মোস্ট পপুলার ওয়ার্কস। এছাড়াও তার আরও কিছু ওয়ার্ক রয়েছে, যেমন 1934-এর তার একটা নভেল রয়েছে বার্মিজ ডায়েজ, ঠিক আছে, বার্মিজ ডেজ, সরি ডেজ বলছি, বার্মিজ ডেজ এই বলে একটা রয়েছে। আবার তোমাদের 1936-এর রয়েছে কিপ দ্য অ্যাসপিডিস্ট্রা ফ্লাইং। তারপর 1939-এর রয়েছে কামিং আপ ফর ইয়ার। তারপর আমরা 1935-এর একটা পাই এ ক্লার্জিম্যানস ডটার। এইগুলো হচ্ছে লেস পপুলার ওয়ার্ক, ঠিক আছে। বাট সবচেয়ে বেশি বিখ্যাত অ্যানিম্যাল ফার্ম এবং 1984। ওকে, নেক্সট দেখো, আমরা জর্জ অরওয়েল সম্পর্কে এখানে জেনে কমপ্লিট করলাম। নেক্সট আমরা আমাদের যে এসে শুটিং অ্যান এলিফ্যান্ট, এই এসেটা সম্পর্কে জানবো। খুবই ইন্টারেস্টিং এসে। আমাদের এসেটার নাম শুনে মনে হচ্ছে যে একটা হাতি মারার গল্প। শুটিং মানে কি, গান শুটিং, বন্দুকে করে মারা, আর অ্যান এলিফ্যান্ট মানে একটা হাতিকে, অর্থাৎ হাতি মারার গল্প। শুনতেও বেশ ভালো লাগছে আমাদের, যেখানে একটা হাতি মারার গল্প পড়ব। বাট শুধু একটা নর্মাল হাতি মারার গল্প নয়, টোটালি একটা অ্যালিগোরিক্যাল, একটা পোস্ট কলোনিয়াল, একটা ইম্পেরিয়াল এবং একটা কলোনিয়ালিজমকে তুলে ধরার ওয়ার্ক হচ্ছে শুটিং অ্যান এলিমেন্ট, শুটিং অ্যান এলিফ্যান্ট। ওকে, তো আমরা এক এক করে এই যে রাইটিংটা রয়েছে এর ডিটেলসগুলোকে জানব। অর্থাৎ প্রথমে আমরা কখন লেখা হয়েছে, কখন পাবলিশড হয়েছে, এই বিষয়গুলোকে জানবো। এর সোর্স কি, কিভাবে, কেনই বা লিখলেন, হঠাৎ করে শুটিং অ্যান এলিফ্যান্ট লেখার কি ইচ্ছা হলো, এই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব। তো দেখো, এই যে শুটিং অ্যান এলিফ্যান্ট, এটা বেসিক্যালি যদি আমরা লেখার ডেটটা বলি, আমরা বলতেই পারি এটা লেখা হয়েছে 1930s-এ, 1930s। অর্থাৎ আমরা এক্স্যাক্ট ডেট জানি না, বলতে পারি আমরা 1930 থেকে 1936-এর মধ্যে লেখা হয়েছে। কারণ 36-এ যেহেতু পাবলিশড হচ্ছে, তাই 1930 থেকে 1936-এর মধ্যে আমাদের এই শুটিং অ্যান এলিফ্যান্ট এটা লেখা হয়েছে। ওকে, এবং এটা পাবলিশড হচ্ছে কখন? এটা প্রথম পাবলিশড হচ্ছে একটা ম্যাগাজিনে, সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে নিউ রাইটিং ম্যাগাজিন, 1936-এ। তারপর এটা আবার বিবিসি, মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কমিউনিকেশন বলে যে সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু এটা ব্রডকাস্ট হয় 1948-এ। বিবিসি এটাকে ব্রডকাস্ট করে 1948। তাহলে দেখো, এর যে পাবলিকেশন ইয়ার, এর যে রিটেন ইয়ার এবং এর যে ব্রডকাস্টিং ইয়ার, এই তিনটা আমরা জানতে পারলাম। তো এই এসেটা আরও অনেকবার কিন্তু পাবলিশড হয়েছে, ঠিক আছে। এই এসেটা কিন্তু আরও অনেকবার পাবলিশড হয়েছে। দেখো, প্রথমত পাবলিশড হলো আমাদের এই যে নিউ রাইটিং বলে যে জার্নালটা রয়েছে, সেই জার্নালের মধ্যে প্রথম পাবলিশড হলো। কিন্তু নিউ রাইটিং এই জার্নালটায় পাবলিশড হওয়ার পরেও আরও অনেক রাইটিংয়ে, অনেক জার্নালে বা অনেক বইয়ের মধ্যে এটা পাবলিশড হয়েছে। যেমন দেখো, পোস্টথমাস পাবলিকেশন। পোস্টথমাস কথার অর্থ কি? মৃত্যুর পর, অর্থাৎ অরওয়েল মারা যাওয়ার পর এই শুটিং অ্যান এলিফ্যান্ট এসেটা আরও কোন কোন ওয়ার্কের মধ্যে পাবলিশড হয়। যেমন দেখো, আমরা জানি অরওয়েল মারা গেছেন 21 জানুয়ারি 1950। তো তারপরেও পাবলিশড হয়েছে যেমন একটা এসে বই, সেই এসে বইটার নাম হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট অ্যান্ড আদার এসেস, 1950-তে এই এসেটার আন্ডারে, এই এসে বইটার আন্ডারে পাবলিশড হয়। ওকে, নেক্সট আবার পাবলিশড হয় 1957-এ ইনসাইড দ্য ওয়েল অ্যান্ড আদার এসেস, এই বইটার আন্ডারে। আবার এটা পাবলিশড হয় 1958-এ সিলেক্টেড রাইটিংস বলে একটা এসে কালেকশন বা এসে বুক, সেই এসে বুকের মধ্যে। এগুলো কিন্তু সবই পোস্টথমাস পাবলিকেশন, অর্থাৎ
অরওয়েলের মৃত্যুর পরে পাবলিশড হয়েছিল। আর অরওয়েল বেঁচে থাকাকালীন এই নিউ রাইটিং ম্যাগাজিনে এবং বিবিসিতে এটা ব্রডকাস্টিং হয়। তবে শুটিং অ্যান এলিফ্যান্ট বুঝতেই পারছো একটা ইম্পর্টেন্ট এসে, যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে এত জায়গায় এতবার বারবার পাবলিশ হওয়ার কোনো দরকার ছিল না। তারপরে নিশ্চয়ই এর মধ্যে কিছু ইস্যু রয়েছে। দেখো প্রথমত আমরা এটার মধ্যে যেটা পাই এর সোর্স মেটেরিয়াল হিসাবে, দ্যাট ইজ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। অর্থাৎ এই এসেটার মধ্যে কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল ব্যাপার রয়েছে। অর্থাৎ এসেটাকে কিন্তু আমরা একটা পার্সোনাল এসে বলতে পারি। এসেটাকে কিন্তু আমরা একটা পার্সোনাল এসে বলতে পারি। দেখো পার্সোনাল এসে সেগুলোই যে এসেগুলোতে আমরা অটোবায়োগ্রাফিক্যাল অর্থাৎ রাইটারের নিজস্ব পার্সোনাল গল্প পাই, তাই না? এখানেও সেই পার্সোনাল গল্প রয়েছে, সেই কারণে এটাকে আমরা কি বলছি, পার্সোনাল এসে বলছি। তো সেই পার্সোনাল বিষয়টা কি বাবা, আমরা যদি অরওয়েলের লাইফটাকে লক্ষ্য করি, আমরা যদি অরওয়েলের লাইফটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে অরওয়েল নিজে বার্মাতে কাজ করতেন। অরওয়েল নিজে বার্মাতে কাজ করতেন, একজন কলোনিয়াল পুলিশ অফিসার এই পোস্টে। দেখো আমরা ইতিহাস যদি লক্ষ্য করি, ইতিহাস লক্ষ্য করলে আমরা কি পাই যে ইন্ডিয়া বলো, বার্মা বলো, বার্মা ব্রহ্মদেশ যাকে আমরা বলি, সবই তো ব্রিটিশদের আন্ডারে ছিল, তাই না? আর অরওয়েল নিজে একজন ব্রিটিশ, তাই তিনি ব্রিটিশ হিসাবে তিনি ব্রিটিশ পুলিশ চাকরি করতেন এবং তার পোস্টিং হয়েছিল বার্মাতে। অর্থাৎ যখন তিনি পোস্টিং পেয়েছিলেন তার বার্মায় পোস্টিং হয়েছিল। অর্থাৎ তখন কলোনিয়াল রুল চলছে, কলোনিয়াল পিরিয়ড চলছে। কারণ অরওয়েল তো মারা গেছেন, কলোনিয়াল পিরিয়ড শেষ হয়েছে 1947-এ, তারপরেই মারা গেছেন। তারা বুঝতেই পারছো তিনি যখন বেঁচে ছিলেন ওই 1930s যে সময় এসেটা লেখা হচ্ছে, সেই সময় তিনি বার্মায় চাকরি করতেন একজন কলোনিয়াল, একজন ব্রিটিশ পুলিশ অফিসার হিসাবে, ঠিক আছে? এবং এখানে তিনি যখন থাকতেন, বার্মায় তিনি যখন থাকতেন, তো সেখানে তার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই এক্সপিরিয়েন্সটা, তার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এবং কিছুটা ফিকশন, অর্থাৎ রিয়েলিটি প্লাস ফিকশন দুটোকে মিক্স করেছেন, বাস্তব কল্পনা দুটোকে মিক্স করে তিনি লিখেছেন এই এসেটা, শুটিং অ্যান এলিফ্যান্ট। দেখো শুটিং অ্যান এলিফ্যান্ট এটাও কিন্তু বার্মার গল্প। শুটিং অ্যান এলিফ্যান্ট এর যদি আমরা গল্পটা দেখি না, এটাও কিন্তু বার্মার গল্প। যখন তিনি বার্মায় থাকতেন সেই সময়কার গল্প, এবং এর সেটিংটাও দেখবে বার্মা, গল্প শুরু হবে বার্মাতে। তার মানে বুঝতেই পারছো অরওয়েল বার্মায় স্পেন্ড করেছেন তার টাইম, এবং আমাদের এই এসেটা সেটাও বার্মার গল্পকে তুলে ধরছে। তার মানে এখানে তো আমরা অটোবায়োগ্রাফিক্যাল এবং পার্সোনাল এলিমেন্ট অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, আমাদের বুঝতেও হবে না। কারণ এর সেটিং, আমাদের এই যে গল্পের সেটিং, প্রত্যেকটা গল্পের তো একটা করে সেটিং থাকে, তাই না? এর যে সেটিং, বার্মা হচ্ছে সেটিং। বার্মা মানে এখন যাকে আমরা মায়ানমার বলি, এখন যাকে আমরা মায়ানমার বলি, তাকে আগে বার্মা বলা হতো। তো সেই মায়ানমারের মৌলমেন বলে একটা সিটি আছে, মৌলমেন আমরা বাংলায় যাকে বলি, MOULMEIN। এই মৌলমেন কোথায় অবস্থিত? মায়ানমারে অবস্থিত। এখন যাকে আমরা মায়ানমার বলছি, সেই মায়ানমার তো আগে বার্মা নামে পরিচিত ছিল। তো এই মৌলমেন শহরের গল্প, ঠিক আছে? আমাদের এই গল্পের সেটিং, অর্থাৎ আমরা যদি এই গল্পটার সেটিং দেখি, এই গল্পটার সেটিং কিন্তু মৌলমেন শহরের। মৌলমেন শহর মায়ানমারে অবস্থিত। আর দেখো আমরা অরওয়েলের যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, সেখানেও কিন্তু এটা পেয়ে গেলাম, তাই না? যে তিনি বার্মাতে চাকরি করতেন একজন পুলিশ হিসাবে, সেখান থেকেই তার গল্পের সোর্স। নেক্সট হচ্ছে গল্পের থিমস। থিমস কি কি রয়েছে দেখো, প্রথমত আমরা কলোনিয়ালিজমকে পাচ্ছি।
এই পুরো গল্প জুড়ে কিন্তু কলোনিয়ালিজমের ইফেক্ট। দেখো, কলোনিয়ালিজম জিনিসটা খুব মারাত্মক জিনিস। কলোনিয়ালিজম মানে কাউকে ক্যাপচার করা। সবসময় ফিজিক্যালি ক্যাপচার করলে সেটাই কলোনি না বাবা, মেন্টালি ক্যাপচারটাকেও কলোনি বলা হয়। অর্থাৎ আমি তোমাকে ক্যাপচার করলাম, এমন ক্যাপচার করলাম যে তুমি আমার কথায় উঠছো, আমার কথায় বসছো। তার মানে আমি তোমার উপর একটা উপনিবেশ বসালাম, আমি তোমাকে শাসন করছি। ব্রিটিশরা আমাদের শাসন করেছে, পুরো ইন্ডিয়া বলো, শ্রীলঙ্কা বলো, আজকে যেটা পাকিস্তান বলো বা বাংলাদেশ বলো, সে তো ইন্ডিয়া থেকে ভেঙে হয়েছে, বা মায়ানমার বলো, বা আরও আশেপাশে যে কোনো আফ্রিকা টাফ্রিকা অনেক জায়গা ব্রিটিশরা শাসন করেছে। প্রায় 50টার ওপরও দেশকে ওরা শাসন করেছে, তাই না? তাহলে এখানে কলোনিয়ালিজম কিন্তু মেইন পার্সপেক্টিভ। কলোনিয়ালিজম কিন্তু মেইন পার্সপেক্টিভ, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট এবং তাদের যে শাসন ব্যবস্থা, এবং সেই শাসন ব্যবস্থার ফলে যে কন্ডিশন, সেই কন্ডিশনকে দেখানো হচ্ছে। ঠিক আছে, এখানে বেসিক্যালি কলোনিয়ালিজম ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? কনফ্লিক্ট অফ কনসায়েন্স। এবারে দেখো, এই যে কলোনিয়ালিজম কি রিপ্রেজেন্ট করে? অপ্রেসর অ্যান্ড দ্য অপ্রেসড, এদের গল্প। অপ্রেসর কারা? যারা শাসন করছে। আর অপ্রেসড কারা? যারা শাসিত হচ্ছে। কলোনাইজাররা শাসন করছে, তারা অপ্রেসর। আর যারা কলোনাইজড, যারা শাসন হচ্ছে, তারা অপ্রেসড। তাহলে কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এই বিষয়টাকেই তো দেখাচ্ছে। তো অরওয়েল একজন রাইটার, তিনি কিন্তু পার্সোনালি কখনো এটাকে পছন্দ করতেন না, কারণ তার লাইফের ফিলোসফি হচ্ছে এই কলোনিয়ালিজম বলো, ইম্পেরিয়ালিজম বলো, এই বিষয়গুলোর এগেনস্টে যাওয়া। এই শুটিং অ্যান এলিফ্যান্ট, এখানে কিন্তু এটাকে আমরা বারবার দেখতে পাবো। যেমন দেখো, প্রত্যেকটা ব্রিটিশ আমাদের যারা শাসন করেছেন, সবাই যে আমাদের অত্যাচার করতে চেয়েছেন, সবাই যে আমাদের মারতে চেয়েছেন, সবাই যে আমাদের চাবুক পেটা করতে চেয়েছেন, গুলি মারতে চেয়েছেন, এরকম ব্যাপার নয় বাবা। অনেকেই চাইতেন যে আমাদের ভালো হোক, অনেকেই চাইতেন যে আমরাও স্বাধীনতা পেয়ে যাই। কিন্তু দেখো, সেটা পসিবল ছিল না। কেন পসিবল ছিল না? কারণ ওই এক দুজন চাইলে তো কোনো কিছু হবে না। টোটাল ব্রিটিশ গভর্নমেন্ট যতক্ষণ না চাইছে, যতক্ষণ না টোটাল ব্রিটিশ রাজ চাইছে, ততক্ষণ তো কিছু হবে না। অরওয়েল তিনি একজন রাইটার মানুষ, তিনি কিন্তু কখনোই চায়নি যে একটা মানুষকে বা কিছু মানুষকে অপ্রেস করে রাখতে। কারণ অপ্রেস করে রাখলে তার সাথে কখনো বন্ধুত্ব হয় না। দাদা, আমি যদি তোমাদেরকে শাসন করে রাখি, আমি যদি সবসময় তোমাদের জেলের মধ্যে, খাঁচার মধ্যে বন্দি করে রাখি, তাহলে তোমাদের সাথে কি কখনোই আমার ভালো বন্ধুত্ব হবে? কখনোই হবে না। আমি তোমাদের যতটা স্বাধীনতা দেবো, যতটা তোমরা ফ্রি থাকতে পারবে, তার ওপর বেশ করে কিন্তু তোমাদের সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হবে। এটাই তো নিয়ম। আর আমি যদি তোমাদের জোর করে, ভয় দেখিয়ে, তোমাদের ব্ল্যাকমেল করে, থ্রেট দিয়ে এইভাবে থাকি, তাহলে হয়তো তোমরা ভয়ে বা ব্ল্যাকমেলের ভয়ে বা থ্রেটের ভয়ে তোমরা হয়তো আমার সাথে ভালো কথা বলবে, বাট অ্যাকচুয়ালি তোমরা কখনোই মন থেকে মানে আমার সাথে মিশবে না। তো এই ব্যাপারটাই তো হয় কলোনাইজার এবং কলোনাইজদের মধ্যে। আমরা ব্রিটিশদের কখনো মন থেকে মানতে পারিনি। আমরা এখন দেখো, ব্রিটিশদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ওরা এখন আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটাই তো বৈশিষ্ট্য। তোমরা যদি ইএম ফস্টার বলে একজন রাইটার আছে, এডওয়ার্ড মর্গ্যান ফস্টার, তার একটা বিখ্যাত নভেল আছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। ওই এ প্যাসেজ টু ইন্ডিয়া, ওই নভেলটা যদি পড়ো, ওটাও একটা ওই কলোনিয়ালিজমের ওপর লেখা। ওখানে দেখতে পাবে ওখানে খুব সুন্দর একটা কথা আছে। তো দুটো ক্যারেক্টারের মধ্যে, একটা হচ্ছে ফিল্ডিং, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফিল্ডিং, আর আরেকটা ক্যারেক্টার নাম হচ্ছে ডক্টর আজিজ। তো ডক্টর আজিজ একজন ইন্ডিয়ান, আর ফিল্ডিং হচ্ছে একজন ইউরোপিয়ান মানুষ, মানে ইংল্যান্ডের মানুষ। তো ব্রিটিশরা শাসন করছে আমাদের সেই সময়। তো ফিল্ডিং নভেলের শেষ দিকে ডক্টর আজিজকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আমাদের মধ্যে কি কখনো বন্ধুত্ব হওয়া পসিবল নয়? তো ডক্টর আজিজ বলছেন খুব সুন্দর একটা কথা, যে নো, নট নাও, নট দেয়ার। বলছে সেটা এখন পসিবল নয়, এখন সেটা কোনো মতেই পসিবল নয়। অর্থাৎ তোমরা যতদিন আমাদের শাসন করবে, ততদিন কিন্তু কখনোই
আমার বা আমাদের ইন্ডিয়ানদের কখনোই তোমাদের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ আসবে না। তোমরা যেদিন চলে যাবে হয়তো সেদিন সুদূর ভবিষ্যতে তোমাদের সাথে বন্ধুত্ব হতে পারে। আজকে দেখো ব্রিটিশদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ব্রিটিশদের দেখে আর কেউ মানে ভাগিয়ে দেবো এরকম প্ল্যান করি না। আমরা ব্রিটিশরা কেউ ঘুরতে এলে আমাদের দেশে আমরা তার সাথে আগের থেকে গিয়ে সেলফি টেলফি তুলি, তাই না? বেশ ভালোই লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। এই বিষয়টাকেও কিন্তু এখানে দেখানো হয়েছে যে এই যে কলোনাইজার্স এবং কলোনাইজ যারা, তাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু খুব টানাপোড়েন সম্পর্ক, খুব একটা ভালো সম্পর্ক নয়। আবার কিছু কিছু সময় দেখবে যারা কলোনাইজার অর্থাৎ যারা শাসন করছে, তারাও কিন্তু কিছু কিছু সময় নিজেদেরকে কলোনাইজার হিসাবে দেখানোর জন্য তাদের কিন্তু কিছু কিছু সময় কি করতে হয় বাবা, যারা কলোনাইজার অর্থাৎ যারা শাসিত হচ্ছে তাদের কথাও শুনতে হয়। যেমন আমাদের এই এসেটায় এই বিষয়টা আমরা দেখতে পাবো। এখানে একটা হাতিকে খুন করার গল্প, হাতিকে শ্যুট করে মারার গল্প। তো অরওয়েল তিনি কিন্তু হাতিটাকে মারতে চান না, তার কোনো রকম ইচ্ছা নেই যে তিনি হাতিটাকে শ্যুট করবেন, কিন্তু তিনি ওই যে বার্মার ওই মানুষগুলোর চাপে পড়ে তিনি নিজেকে যে তিনি একজন ব্রিটিশ, তিনি যে শাসন করছেন, তিনি যে শাসক, এই ব্যাপারটাকে এস্টাবলিশ করার জন্য তিনি কিন্তু কি করছেন, শুটিং করছেন। দেখবে অনেক সময় তোমরা বিভিন্ন বড় বড় সিঙ্গারদের প্রোগ্রাম দেখতে গেছো, বড় বড় ডান্সারদের, বড় বড় ফিল্ম স্টারদের প্রোগ্রাম দেখতে গেছো। মনে করো কোনো একটা সিঙ্গার খুব ভালো একটা গান গাইলো, ভালো গান গাওয়ার পর আমরা কি বলি, ওয়ান্স মোর করে চেঁচাই, তাই না? তা দেখো সেখানে কিন্তু আমরা প্রোগ্রাম দেখতে গেছি ওই শিল্পীর, ওই আর্টিস্টের, কিন্তু আমরা অনেক সময় ওয়ান্স মোর যখন করি তখন দেখবে ওই আর্টিস্ট তার হয়তো ওই গানটা গাওয়ার আর ইচ্ছা নেই, বা ওই সংটাতে ড্যান্স করা তার আর একদম ইচ্ছা নেই। কিন্তু এই যে আমরা অডিয়েন্স যারা রয়েছি, যারা আমরা তার শো দেখতে গেছি, আমরা যখন ওয়ান্স মোর করি তখন আমাদের চাপে পড়ে তিনি কিন্তু আরেকবার গানটা গাইতে বাধ্য হন বা আরেকবার নাচটা নাচতে বাধ্য হন। তাহলে এরকম কিন্তু একটা চাপের ব্যাপার। তুমি কাউকে যখন শাসন করবে সবসময় যে তোমার কথা চলবে সেটা নয়, তোমাকেও মাঝে মাঝে কিছু ক্ষেত্রে তোমাকে নিজেকে এস্টাবলিশ করার জন্য, হ্যাঁ আমি তোমাদেরকে শাসন করছি, তোমাকে কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে হবে। এই যে এখানে এখানে দেখবে হাতি মারার গল্প, একটা হাতিকে মারবে, হাতিটা আদৌ পাগল হাতি নয়, হাতিটা কিন্তু আদৌ পাগল হাতি নয়, তার পুরো নর্মাল ব্রেনে রয়েছে হাতিটা, কিন্তু আমাদের অরওয়েল সেই হাতিটাকে মারতে বাধ্য হবেন ওই যে আশেপাশের লোকেদের চাপে পড়ে। কারণ যদি তিনি হাতিটাকে না মেরে ফেরত চলে আসেন তাহলে ওই যে বার্মার লোকেরা তারা তাকে আর ভয় পাবে না, তারা ভাববে তাদের যে শাসন করছে সে ভীতু, সে হাতি না মেরে বাড়ি চলে গেল, তাহলে তার প্রতি তার যে রেসপেক্টটা, সেই গ্রামের লোকেদের রেসপেক্টটা চলে যাবে, ওই যে মায়ানমার বা মোলমেনের মানুষদের তার প্রতি রেসপেক্টটা চলে যাবে, তখন তাকে শাসক হিসাবে মানবেই না, তার এগেনস্টে আন্দোলন করে দেবে। ওই জন্য শাসকদের যারা শাসন করে তারা শাসক হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য নিজেদের অনেক সময় শক্তি দেখায়। তো এখানেও কিন্তু এই শক্তি দেখানোর একটা ব্যাপার, এটাকেই তো ইম্পেরিয়ালিজম বলা হচ্ছে। ইম্পেরিয়ালিজম মানে কি, তুমি তোমার শক্তি প্রদর্শন করছো, যে দেখো তুমি কোনো কিছুতেই ভয় পাও না, তুমি কোনো কিছুতেই পিছু হটে যাও না, একবার যেটা তুমি ডিসিশন নাও সেটা কিন্তু তুমি করেই ছাড়ো, এটাকেই বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম। ওকে, এই ভয়টা, শাসক দলের ভয়টা, এই ভয়টা কিন্তু এই এসের মধ্যে রয়েছে, ওই জন্য ওটাকে আমরা কনফ্লিক্ট অফ কনসেন্স বলতে পারি। সেটা খুব বেসিক যে আলোচনা সেটা কিন্তু আমরা এসেটা সম্পর্কে করলাম। এবারে আমরা এসেটার যে প্লট আউটলাইন রয়েছে বা স্টোরি আউটলাইন রয়েছে, সেই স্টোরি আউটলাইনটাকে আমরা জানার চেষ্টা করব। আমি বেসিক তোমাদের ব্যাপারগুলো কিন্তু এসেটা সম্পর্কে বলে দিলাম। দেখো গল্প শুরু হচ্ছে আমাদের বার্মা, অর্থাৎ এখন যাকে আমরা মায়ানমার বলছি, সেই মায়ানমারের মৌলমেন বলে একটা শহরে, সেখানে গল্প শুরু হচ্ছে। এবং আমাদের যে গল্পের ন্যারেটর, গল্পটা ফার্স্ট পার্সন ন্যারেট করা হয়েছে। ফার্স্ট পার্সন মানে বুঝতেই পারছো, আই ব্যবহার করে। আমরা জানি আই এবং উই এই দুটো ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তো এই যে এসেটা সেটা টোটালি যেহেতু পার্সোনাল এসে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট যেহেতু রয়েছে, টোটালটাই
ফার্স্ট পার্সনে ন্যারেট করা হয়েছে এবং গল্প শুরু হচ্ছে বার্মা বা মায়ানমারে মৌলমেন বলে একটা শহরে। কি হচ্ছে দেখো গল্পটা, আমরা গল্পটা জানার চেষ্টা করি। জর্জ অরওয়েল ওয়ার্কস অ্যাজ আ সাব ডিভিশনাল পুলিশ অফিসার অফ এ টাউনটার নাম হচ্ছে মৌলমেন ইন দ্য ব্রিটিশ কলোনি অফ বার্মা। তাহলে আমাদের ন্যারেটর বা আমাদের অথর তিনি বার্মায় তখন সাব ডিভিশনাল পুলিশ অফিসারে কাজ করেন মৌলমেন শহরে। তখন ব্রিটিশ রুল চলছে। বিকজ হি ইজ এ মিলিটারি অকুপায়ার, হি ইজ হেটেড বাই মাচ অফ দ্য ভিলেজ। এবার যেমন দেখো, সে যেহেতু ব্রিটিশ পুলিশের একজন মানুষ, সেই কারণে গ্রামের লোকেরা তাকে একদম পছন্দ করে না, কখনোই পছন্দ করবে না, এটা পসিবল নয়। আপনার ব্রিটিশকে কেন পছন্দ করবে লোকালরা? তো the Burmese never stage a full revolt. They express their disgust by taunting Orwell at every opportunity. কিন্তু কখনোই আমাদের যে ন্যারেটর বা আমাদের অথরের সাথে কখনোই ডাইরেক্ট কোনো ঝামেলা হয়নি গ্রামের লোকেদের, কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পেলেই আমাদের ন্যারেটরকে বারবার টন্টিং করে। This situation provokes two conflicting responses in Orwell. On the one hand, his role makes him despise the British Empire's systematic mistreatment of its subjects. On the other hand, however, he resents the locals because of how they torment him. Okay? তাহলে অরওয়েল কিন্তু একটা দো টানাপোড়েনে পড়ে গেছে। প্রথমত এই যে তিনি বুঝতে পারছেন যে ব্রিটিশরা, অর্থাৎ তাদের যারা জাতি স্বজাতি বা ব্রিটিশ যে ল সিস্টেম বা ব্রিটিশ যে এম্পায়ারের সিস্টেম, সে হয়তো এই লোকেদের সাথে প্রচণ্ড মিসট্রিটমেন্ট করে, খুব বাজে ব্যবহার করে, সেই কারণে হয়তো লোকে তাকেও সহ্য করতে পারে না। আর দ্বিতীয়ত অরওয়েলের খুব খারাপ লাগছে, যেহেতু অরওয়েলের সাথে গ্রামের কোনো লোক ভালো ব্যবহার করে না, সবাই খারাপ ব্যবহার করে। তাহলে অরওয়েল দুটানার মধ্যে পড়ে গেছে, আমাদের ন্যারেটর দু টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। প্রথমত অরওয়েল বুঝতে পারছে যে এই লোকগুলো আমার পেছনে রেগে আছে, তার পেছনে একটাই কারণ, আমি যেহেতু একজন ব্রিটিশ, আর ব্রিটিশরা এদের যেভাবে শাসন করে, চাবুক মেরে, গালিগালাজ করে, জোর করে, সেটার কারণে তারা আমাকে পছন্দ করে না, এটা একটা। দ্বিতীয়ত, এবার আমাকে যেহেতু পছন্দ করে না, তারা আমাকে বিভিন্ন সময় টর্মেন্ট করে, তা সেটাও আমার একটা কষ্ট। তাহলে অরওয়েল প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে। Orwell is caught between considering the British Raj an unbreakable tyranny and believing that killing a troublesome villager would be the greatest joy in the world. তাহলে অরওয়েল দুটো সিচুয়েশনের মধ্যে রয়ে গেছে। একটা হচ্ছে এই যে ব্রিটিশ রাজ যেটা বার্মায় চলছে, সেটা আনব্রেকেবল টাইরানি, অর্থাৎ সেটা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, অটোক্রেসি চলছে, যেখানে ব্রিটিশরা অত্যাচার করেই যাচ্ছে তাদের ওপর, ওই বার্মিজ পিপলদের ওপর। আবার অরওয়েল মাঝে মাঝে তাকে এত রাগায়, তাকে ওই যে বার্মিজ পিপলরা, মৌলমেনের মানুষরা এত রাগায়, তার মাঝে মাঝে মনে হয় যে এই লোকগুলোকে যদি সে গুলি করে মারতে পারে, তাহলে সেটা তার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ বিষয় হবে। তাহলে ভাবো অরওয়েলের কন্ডিশন, এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, সে ভাবছে যে ব্রিটিশরা অত্যাচার করছে, সেই কারণে তার পেছনে সবাই লাগছে, এবং সে আবার এটাও ভাবছে যে মাঝে মাঝে তার এত রাগ ধরে যায়, মনে হয় এই বার্মিজ লোকগুলোকে গুলি করে মেরে দিই। ঠিক আছে, মানে সে বুঝতে পারছে না কি করবে, এরকম একটা কন্ডিশনে রয়ে গেছে অরওয়েল। অর্থাৎ গ্রামের লোকেদের সাথে সাব ডিভিশনাল যে পুলিশ অফিসার, তার কিন্তু ভালো সম্পর্ক নেই। ওয়ান ডে, একদিন, an incident take place that shows Orwell the real nature of imperialism. একদিন একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনাটা আমাদের যে ন্যারেটর বা অথর তাকে বুঝিয়ে দিল যে ইম্পেরিয়ালিজম বিষয়টা আসলে কি। A domesticated elephant has escaped from its chains and gone bucksuck, threatening villagers and property. The only person capable of controlling the elephant is its mahout. Went looking for the elephant in the wrong direction and is now 12 hours away. ঘটনাটা কি ঘটলো? একটা বাড়িতে পোষা হাতি খেপে গেছে,
বাড়িতে পোষা হাতি খেপে গেছে। দেখবে হাতি অনেকেই পোষে, এবং সে গোটায় লণ্ডভণ্ড করে বেড়াচ্ছে। একবারই বাজার, একবারই গ্রাম সম্পত্তি সব ভাঙচুর করে বেড়াচ্ছে। এবারে এই হাতিটাকে একমাত্র কন্ট্রোল করতে কে পারবে? এর মাহুত। যারা হাতিকে কন্ট্রোল করতে মাহুত বলি আমরা। কিন্তু মাহুত সে হাতি খুঁজতে বেরিয়েছে, কারণ তার এই হাতিটা অনেকদিন আগে বেরিয়ে গেছে, এবং খুঁজতে খুঁজতে সে ভুল দিকে চলে গেছে, এবং তার এখানে আসতে, মৌলমেনে আসতে 12 ঘন্টা টাইম লাগবে, অর্থাৎ সে 12 ঘন্টা পরে আসবে। এবার তখন হাতিটা খেপে গেছে, খেপে গিয়ে হাতিটা তার ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে আপনার এদিক সেদিক চলে গেছে। এবারে হাতির যে মাহুত, সে একমাত্র হাতিকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু সে আবার হাতি খুঁজতে অন্য দিকে পৌঁছে গেছে, এবং হাতিটা যেখানে গিয়ে বিরাট ঝাপাঝাপি করছে ওই মৌলমেনে, সেখানে ফিরতে হাতির মাহুতের 12 ঘন্টা টাইম লাগবে। দেখো, যে সময়কার গল্প, সেই সময় তো আবার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, সেই কারণে এত দেরি লাগছে। নেক্সট কি হচ্ছে দেখো, অরওয়েল গোজ টু দ্য নেবারহুড where the elephant was last spotted. The neighborhood's inhabitants give such a conflicting reports that Orwell nearly concludes that the whole story was a hoax. তারপর অরওয়েল গেল তার ওই নেবারহুডে, অর্থাৎ হাতিটা যেখানে লণ্ডভণ্ড করেছে সেখানে জায়গাগুলো দেখতে গেল। অরওয়েল যখন সেখানে দেখতে গেল, অরওয়েল সেখানকার সাধারণ মানুষের কাছ থেকে রিপোর্ট নিল। এটা সবাই এমন এমন গল্প অরওয়েলকে শোনালো যে অরওয়েল বিশ্বাসই করতে পারছে না যে আদৌ এগুলো ঘটতে পারে কিনা। অরওয়েল বুঝতে পারছে যে মানুষ হোক্স ছড়াচ্ছে, গুজব ছড়িয়ে দিচ্ছে। এবার দেখবে এটাই হয়, তবে তিলকে তাল করা আমাদের একটা স্বভাব। তিল তিল হচ্ছে এই ছোট্ট পাড়া একটা জীব, মানে জীব বলছি সরি, এই ছোট্ট পাড়ার জিনিস, এইটুকু পাড়ার তিল হয়, আর তাল হচ্ছে এত বড় পাড়া একটা বিষয়। কিন্তু আমরা দেখবে যে কোনো ছোট বিষয়কে বড় বিষয় করতে খুব পছন্দ করি, তাহলে গ্রামের লোকেরাও তাই করছে। আমরা দেখবে যখন কোনো ঘটনা শুনি, আমরা প্রত্যেকে আমাদের মধ্যে স্বভাব আছে যে আমরা সেই গল্পটাকে ফ্যাব্রিকেটেড করে বলি। অর্থাৎ আমি তোমাদের যদি একটা গল্প বলি, সেই গল্পটা তুমি যখন অন্য কাউকে বলবে, তখন তুমি সেখানে কি করো? নিজের গল্প লাগিয়ে বলো, এটাই নিয়ম। তাহলে এমনি করতে করতে এমন রটে গেছে যে অরওয়েল সেখানে গিয়ে বুঝতে পারছে যে পুরোটা একটা গুজব হয়ে গেছে। অর্থাৎ হাতি খেপেছে, বা হাতিটা এতটাও খেপা নয় যে চারিদিকে ভাঙচুর, হত্যা, লণ্ডভণ্ড করে গেছে। Suddenly he hears an uproar nearby and rounds a corner to find a coolie, a laborer, lying dead in the mud, crushed and skinned alive by the rogue elephant. হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পেল, এবং সে গিয়ে দেখলো যে একটা কুলিকে, কুলি মানে কি লেবারার, তাকে কিন্তু কাদার মধ্যে টিপে ফেলে হাতিটা মেরে দিয়েছে, তাকে একবারে পায়ে করে টিপে মেরে দিয়েছে। Orwell orders a subordinate to bring him a gun strong enough to shoot an elephant. এইবারে দেখো, যখন মানুষ মরে গেছে, তাহলে অরওয়েল এতক্ষণ ভাবছিল ঠিক আছে হাতি হয়তো খেপেনি, বাট মানুষ যখন মরে গেছে, এবারে তো অরওয়েলকে আর চুপচাপ থাকলে হবে না। এরপরও যদি অরওয়েল চুপচাপ থাকে, তাহলে কি মানুষ আর মেনে নেবে অরওয়েলকে তার শাসক হিসাবে? কখনোই মানবে না। যদি একটা অপরাধ ঘটে যায়, সেই অপরাধে যদি শাসক শ্রেণী চুপচাপ থাকে, তাহলে যারা শাসিত হচ্ছে তারা কিন্তু কখনোই সেটা মেনে নেবে না। ঠিক আছে? তাহলে এইখানেও সেম হলো। অরওয়েল প্রথমে গেছিল, হাতির গল্প শুনে অরওয়েল মনে হলো যে হাতিটা খেপে টাপে নেই, হয়তো কোনো কারণে সে বেরিয়ে পালিয়ে এসছে, ওই জন্য একটু তাণ্ডব করেছে, আবার হাতি ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেই অরওয়েল ওখানে থাকতে থাকতে শুনতে পেল যে একজন লোককে, একজন কুলিকে হাতিতে মেরে দিয়েছে, একবারই কাদার মধ্যে ঢুকিয়ে পা দিয়ে টিপে মেরে দিয়েছে। তখন অরওয়েল দেখলো আর কিছু করার নেই, সে তখন তার একজন সহকারীকে অর্ডার দিল যে যাও একটা বন্দুক নিয়ে এসো, শক্তিশালী বন্দুক, যেন হাতিকে গুলি করে মারা যায়। ওকে, Orwell's subordinate returns with a gun and locals reveal that the elephant is in a nearby field. অরওয়েলের ওই যে সহকারী, তিনি বন্দুক নিয়ে চলে এসেছেন, এবং গ্রামের লোকেরা অরওয়েলকে জানালো যে হাতিটা পাশে একটা মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে আছে। Orwell walks to the field and a large group from the neighborhood follows him. The townspeople have seen the gun and are excited to see
the elephant shot. Orwell feels uncomfortable. He had not planned to shoot the elephant. ব্যাস চারিদিকে খবর উঠে গেল, দেখো একজন সাহেব বাবু তিনি কি করবেন, হাতি মারবেন, হাতি খ্যাপা হাতি। চারিদিকে লোকজন চলে এসছে, একবারে ভিড় জমে গেছে, হাতি মাঠের মধ্যে আছে। এখানে খুব সুন্দর লাইন আছে, এ সাহেব মাস্ট বি আ সাহেব, অর্থাৎ একজন সাহেবকে সবসময় সাহেবের মতো চলতে হবে, এটাই নিয়ম বাবা। যে যিনি শাসক তাকে শাসকের মতো চলতে হবে, যিনি আমাদের শাসন করছেন তাকে শাসকের মতো রইতে হবে। যদি তিনি শাসকের মতো না থাকেন তাহলে কিন্তু তাকে আমরা কখনোই মানব না, এটাই আমাদের নিয়ম। তাহলে অরওয়েলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে, সবাই খুব মজা পেয়েছে, এবার গাদা গুচ্ছে গ্রামের লোক চলে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে অরওয়েল কিন্তু হাতিটাকে খুন করতে আসেনি, তার কিন্তু হাতিটাকে মারার কোনো রকম ইচ্ছা নেই। তিনি বারবার দেখছেন যে ব্যাপারটা কি, হাতিটা কি আদৌ খ্যাপা না অন্য কিছু হয়েছে, আগে বিষয়টাকে আমি দেখি, তারপরে আমি হত্যা করার প্ল্যানিংটা করব। কিন্তু গ্রামের লোক রেডি, গ্রামের লোকের মুখ চোখ দিয়ে বোঝা যাচ্ছে যে এরা হাতিটাকে মারতে এসছে। The group comes upon the elephant in the field eating grass unperturbed. Seeing the peaceful creature makes Orwell realize that he should not shoot it. Besides, shooting a full-grown elephant is like destroying expensive infrastructure. তারপর যখন মাঠে গিয়ে পৌঁছালো অরওয়েল এবং গ্রামের লোকেরা সবাই, অরওয়েল গিয়ে দেখলো যে হাতিটা তো খ্যাপা হাতি নয়, হয়তো সেই মুহূর্তের জন্য কিছু একটা হয়েছে যে কারণে সে বাজারে তাণ্ডব করছিল, আর সেই সময় হয়তো ওই যে কুলি বা ওই যে ওয়ার্কার সে হয়তো তার সামনে চলে যায় এবং সেই কারণে সে তাকে টিপে মেরে দিয়েছে, ইচ্ছা করে সে মারেনি। অরওয়েল ভাবছে হাতিটা গুলি করা যাবে না, হাতি তো কিছু হয়নি, হাতিটা গুলি করা মানে একটা বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচারকে নষ্ট করা। সত্যি তো, একটা যদি পরিণত হাতিকে খুন করা হয় সেটা তো ভয়ানক কাজ একটা, তাই না? একটা বড় হাতিকে, যেটা পরিণত হাতি, তাকে যদি খুন করা হয় সেটা তো ভয়ানক কাজ। তাহলে সেই ভয়ানক কাজটা অরওয়েল করতে চায় না, যে না এটা একটা সম্পত্তি নষ্ট। নেক্সট কি হচ্ছে, আফটার কামিং টু দিস কনক্লুশন অরওয়েল লুকস অ্যাট দ্য অ্যাসেম্বল ক্রাউড নাও নাম্বারিং ইন থাউজেন্ডস and realizes that they accept him to shoot the elephant as if part of a theatrical performance. তারপর যখন কিন্তু সে আশেপাশে তাকিয়ে দেখছে, সে দেখছে হাজার হাজার লোক চলে এসছে এবং প্রত্যেকটা লোক তারা কিন্তু এক্সপেক্ট করে অরওয়েলের কাছ থেকে যে অরওয়েল গুলিটাকে মানে হাতিটাকে হত্যা করবে, এটা কিন্তু সবাই দেখতে এসছে। ঠিক আছে, একদম বিরাট বড় সড়ো একটা ভিড়। এবার অরওয়েলে মনে হচ্ছে সে যেন একটা নাটক করছে, পুরো নাটক চলছে চারিদিকে। দ্য ট্রু কস্ট অফ দ্য হোয়াইট ওয়েস্টার্নার্স কনকোয়েস্ট অফ দ্য ওরিয়েন্ট অরওয়েল রিয়েলাইজেস ইজ দ্য হোয়াইট মেন্স ফ্রিডম। দ্য কলোনাইজার্স আর puppets bound to fulfill their subjects' expectations. Orwell has to shoot the elephant or else he will be laughed at by the villagers, and outcome he finds intolerable. তাহলে অরওয়েল বুঝতে পারছে যে যারা শাসন করছে তারাও কিন্তু পাপেট, তারাও সেই কাঠপুতুলের মতো কাজ করছে, তারাও কিন্তু তাদের যাদেরকে শাসন করছে তাদের এক্সপেকটেশনস মেনে চলতে হচ্ছে। অর্থাৎ অরওয়েল বুঝতে পারছে ইম্পেরিয়ালিজমের আসল মজাটা, শাসক হওয়ার আসল মজা। দেখো, তুমি শাসক হলে তুমি জনগণের কথা মেনে চলতে হবে, তুমি যখন শাসন করবে তখনই তোমাকে জনগণের কথা মেনে চলতে হবে। আর যদি তুমি জনগণের কথা মেনে না চলো তাহলে জনগণ তোমাকে ভয়ই খাবে না, তোমার বিরুদ্ধে আন্দোলন করবে, তোমার বিরুদ্ধে রাস্তা প্রতিরোধ করবে, তোমাকে দেখলে হাসাহাসি করবে, তোমার সাথে ইয়ার্কি ফাজলামো মারবে, তাই না? জনগণকে তুমি যদি জনগণের ইচ্ছা ফুলফিল না করতে পারো তাহলে এটাই তো হবে। তাহলে এটাই তো শাসন ব্যবস্থার আসল কড়িকাঠি, সে কলোনিয়াল পিরিয়ডে হোক সে এখনো হোক। এই যে এখন দেখবে শাসক শ্রেণী যখনই আমাদের কথা না শোনে তখনই আমরা তার এগেনস্টে যাই, তাকে নিয়ে রিল বানাই, তাকে নিয়ে মজা করি, তাকে ভয় পাই না, এটাই তো নিয়ম, এ বরাবর চলে আসছে। তাহলে অরওয়েল দেখছে আর কিছু করার নেই, এই লোকেরা চলে এসছে, এই যদি গুলি না মেরেছে হাতিকে তাহলে তো তাকে একবারই ছিচি হয়ে যাবে, তাকে আর কেউই সম্মান টম্মান দেবে না।
The best course of action Orwell decides would be approach the elephant and see how it responds. But to do this would be dangerous and might set Orwell up to be humiliated in front of the villagers. In order to avoid this unacceptable embarrassment, Orwell must kill the beast. He aims the gun where he thinks the elephant's brain is. Orwell fires and the crowd erupts in excitement. The elephant sinks to its knees and begins to drool. Orwell fires again. The elephant's appearance worsens, but it does not collapse. After a third shot, the elephant trumpets and falls, rattling the ground where it lands. অরেল ভাবছে, এখনো ভাবছে যে না, হাতিটাকে আবার খুন না করে হাতিটা কাছে যায়, কাছে গিয়ে দেখি। আবার অরেল ভাবছে যে না, সেটা আবার প্রচন্ড এম্বারেসিং হয়ে যাবে, যদি হাতিটা বাই চান্স কিছু করে দেয়, লাফিয়ে টাফিয়ে দেয়, তখন সেটা আরো বড় এম্বারেসিং হয়ে যাবে। তো সেই কারণে অরওয়েল দেখছে আর কিচ্ছু করার নেই, সেই ভিলেজারদের সামনে আর হিউমিলেটেড হতে চায় না, একবারেই তাকে কি করতে হবে গো, সে আর এম্বারাসমেন্ট চায় না, তাকে কিন্তু হাতি খুন করতেই হবে, হাতি না মারলে তার কিছু করার নেই। এবারে সে কি করলো, এম করলো এবং গুলি চালালো। দেখো হাতি কি আর একটা গুলিতে মরবে, এত বড় চেহারা। এই যে এই জায়গাটা তোমাদের 5 মার্কসের শর্ট নোট আছে, briefly discuss the shooting episode বলা হয়, briefly discuss the shooting episode in the essay shooting an elephant. ওকে, তো এখান থেকে নোটস আসে, কোশ্চেন আসে, শর্ট নোটসও আসে, ব্রড নোটসও আসে, এখান থেকে বারবার কোশ্চেন আসে। ব্যাস, গুলি চালালো, প্রথমে একটা গুলি, তারপর একটা গুলি, তারপর তিনটে গুলি মারার পর হাতি কিন্তু নিচে পড়ে গেল এবং হাতি প্রায় মৃত্যুর দিকে ঢলে পড়ছে। একবারই মাথায় গুলি করেছে, ব্রেনে গুলি করেছে, কারণ ব্রেনে গুলি করলেই তো তাড়াতাড়ি মৃত্যু হবে, এত বড় প্রাণী, তাকে তো তুমি গায়ে একটা আধটা গুলি করলে কিছুই হবে না। হাতির গায়ে যদি গুলি করা হয় হাতি মরবে না, ঠিক আছে, ব্রেনে গুলি করতে হবে, সে ব্রেনেই গুলি করা হয়েছে। The down elephant continues to breathe, কিন্তু এখনো সম্পূর্ণরূপে মরেনি, এত বড় প্রাণী তো সহজে মরবে না, সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। Orwell fires more but the bullets have no effect. Orwell গুলি করেই যাচ্ছে, কারণ অরওয়েলে তো খারাপ লাগছে একটা হাতিকে এইভাবে মারতে, কিন্তু হাতি এখনো মরছে না। The elephant is obviously in agony, হাতিটা খুব কষ্টের মধ্যে রয়েছে। Orwell is distraught to see the elephants powerless to move yet powerless to die. অরওয়েলে খুবই খারাপ লাগছে যে হাতিটা সেখান থেকে যেতেও পারছে না, আবার হাতিটাও মৃত্যুও হচ্ছে না। And he uses a smaller rifle to fire more bullets into its throat. When this done nothing, Orwell leaves the scene unable to watch the beast suffer. তারপর অরওয়েলের হাতে যে ছোট বন্দুকটা ছিল, সেই ছোট বন্দুকটা দিয়েও সে হাতির গলার মধ্যে অনেকবার বন্দুক মারলো, কিন্তু তাও দেখছে হাতিটা সম্পূর্ণরূপে এখনো মরেনি, এখনো কষ্ট পাচ্ছে, তিলে তিলে মরছে। অরওয়েল কিন্তু এই জিনিসটাকে আর সহ্য করতে পারলো না, আমাদের ন্যারেটর বা আমাদের রাইটার আর কিন্তু সহ্য করতে পারছে না, সে তখন সে জায়গা থেকে চলে যাচ্ছে। He later hears that it took the elephant half an hour to die. তারপর সে পরে জানতে পেরেছিল আধ ঘন্টা টাইম লেগেছিল হাতিটাকে মরতে। এই যেমন দেখো কিছুদিন আগে একটা হাতি মরার গল্প আমরা দেখলাম, একটা হাতিকে সেই পিঠে আগুন ঢুকিয়ে দিয়েছিল, মানে একটা শিকের মধ্যে, লোহার শিকের মধ্যে একবারই মশাল করে একবারে হাতিটার পিঠের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হাতিটা প্রায় 2 দিন বেঁচেছিল ওইভাবেই, পিঠে আগুন ঝুলে পুরো পিঠটা পুড়ে গেছিল, কষ্ট পেয়ে 2 দিন পর মরেছিল। হাতি কি আর সহজে মরে যাবে? হাতি মরতে টাইম লাগবে, হাতি এত বড় চেহারার প্রাণী, 2-4টে গুলি মারলে 10-12টা হাতি মরবে না। আধ ঘন্টা টাইম লেগেছিল হাতিটাকে মরতে। অরওয়েল সেটাকে আর দেখতে পারেনি, অসহ্য লাগছিল তার, সে পালিয়ে এসেছিল সেখান থেকে। তারপর অরওয়েল জানতে পারলো ওই গ্রামের লোকেরা হাতি মরে যাওয়ার পর হাতির মাংস সবাই প্রত্যেকে কেটে কুটে নিয়ে চলে গেছে, ঠিক আছে। এবার অনেকে হাতির মাংস খায়, আমাদের কাছে অবাক লাগতে পারে যে স্যার হাতির মাংস, হ্যাঁ অনেকে বাবা হাতির মাংস খায়, অনেকে হাতির মাংস খায়, অনেকে এমন মাংস খায় বা এমন প্রাণীকে খায় সেগুলো আমাদের ভাবনার বাইরে, ঠিক আছে। প্রত্যেকের রুচি, যার যেটা রুচি হবে সে সেটা খাবে, আর যার যেটা রুচি হবে না সে খাবে না,
খাওয়ার নিয়ে কারোর সাথে সমস্যা করে লাভও নেই, তাই না? তো এখানে আমরা সেটাই দেখতে পেলাম যে এই যে অক্সিডেন্ট এবং ওরিয়েন্ট দুটো পিপল। অক্সিডেন্ট কারা? ইউরোপিয়ানরা। অক্সিডেন্ট মানে ওয়েস্টার্ন, পশ্চিমা দেশ, ইউরোপিয়ান, ব্রিটিশ, তারা অক্সিডেন্ট। আর আমরা যারা প্রাচ্য বা পূর্বের দেশ, যারা পাশ্চাত্য নই, আমরা ইস্টার্ন বা আমরা ওরিয়েন্ট। ঠিক আছে? তাহলে ওরা হচ্ছে কলোনাইজার, আমরা কলোনাইজ ছিলাম, আমাদের শাসন করেছে, ওরা শাসক ছিল। তাহলে শাসকরাও কিন্তু সবসময় যে তাদের মত অনুযায়ী চলবে সেটা নয় বাবা। কিছু কিছু সময়, ম্যাক্সিমাম সময় শাসকদের কি করতে হয়, যাদেরকে শাসন করছে তাদের কথা শুনতে হয়, বাধ্য। আমাদের দেশেও আমাদের রাজ্যেও যদি আমাদের শাসক আমাদের কথা না শোনে, তখনই তো আমরা তার এগেনস্টে চলে যাব, তাকে তো আর ভয় পাবো না, তার বিরুদ্ধে প্রতিবাদ করব, এটাই তো নিয়ম, তাই না? নেক্সট কি হচ্ছে দেখো, Orwell's choice to kill the elephant was controversial. The elephant's owner was angry, but as an Indian had no legal resources. অরওয়েল এই যে হাতিটাকে মেরেছে, সে তো খ্যাপা হাতি নয়, নর্মাল হাতি। সে হয়তো কোনো কারণে হাতিটা উত্তেজিত হয়ে গেছিল এবং সে মেরে ফেলেছে। কিন্তু এলিফ্যান্টের যে মালিক, সে তো একজন ইন্ডিয়ান মানুষ, তার তো কোনো লিগাল রিকোর্স নেই, সে তো ভারতীয়, সে তো শাসকের আন্ডারে, সে রাগ করলেও তার কিছু করার নেই, সে তো আর ব্রিটিশদের এগেনস্টে যেতে পারবে না। Older British agreed with Orwell's choice, but younger colonists thought it was inappropriate to kill an elephant just because it killed a coolie, since they think elephants are more valuable than coolies. যারা বয়স্ক ব্রিটিশ মানুষ, অফিসার, তারা অরওয়েলের এই ডিসিশনটাকে মেনে নিয়েছে, না অরওয়েল ঠিকই করেছে, হাতিটাকে খুন করছে। কিন্তু যারা ইয়াঙ্গার ব্রিটিশ মানুষ, তারা বলছে যে না, হাতি খুন করাটা ঠিক হয়নি। কারণ হাতিটা একটা কুলিকে মেরেছে, তার জন্য একটা হাতি মেরে দেওয়া ঠিক হয়নি। মানে হাতির জীবন একটা কুলির জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কারা মনে করছে? ইয়াং যারা ব্রিটিশ অফিসার্স তারা মনে করছে। আর ওল্ডার যারা অফিসার্স রয়েছে তারা মনে করছে যে অরওয়েল যেটা করেছে ঠিকই করেছে। অরওয়েল নোটস দ্যাট হি ইজ lucky the elephant killed a man because it gave his own actions legal justification. আবার অরওয়েল এটা ভেবেও মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যাক, হাতিটা একটা মানুষকে মেরেছে বলে আমি হাতিটাকে মেরেছি, সে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। দেখবে এটাই আমাদের নিয়ম বাবা, আমরা যখন কিছু ভুল কাজ করি না, তখন দেখবে আমরা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে আমাদের ভুল ভ্রান্তিটা, না আমি হয়তো এটার জন্য এটা করেছি, একটা কারণ খোঁজার চেষ্টা করি, যার মাধ্যমে নিজেকে বোঝানোর চেষ্টা করি। তাহলে অরওয়েলও সেটাই করছে, আমি তো হাতিটাকে শুধু মারিনি, হাতিটা একটা মানুষকে মেরেছে, সেই কারণে আমি হাতি মারতে বাধ্য হয়েছি। ফাইনালি অরওয়েল wonders if any of his comrades understood that he killed the elephant solely to avoid looking a fool. ঠিক আছে? কিন্তু সে বুঝতে পারে, সে হয়তো মাঝে মাঝে ভাবে যে হয়তো তার কোনো বন্ধু বান্ধব এটা বুঝতেও পারে যে অরওয়েল হাতিটা কেন মেরেছিল, যাতে লোকে দেখে তাকে মজা ঠাট্টা তামাশা না করে, সেই জন্য হয়তো অরওয়েল হাতিটাকে খুন করেছিল। অ্যাকচুয়ালি সেটাই কারণ। যদি অরওয়েল সেদিন হাতিটাকে খুন না করে পালিয়ে আসতো, তাহলে অরওয়েলের যে সম্মানটা ছিল ওই যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসাবে, সেই সম্মানটা থাকতো না। তাকে কিন্তু যারা কলোনাইজার বলছি, তারা কিন্তু কেউই সম্মান দিত না। তাহলে দিস ইজ দ্য স্টোরি শুটিং অ্যান এলিফ্যান্ট। তাহলে বুঝতেই পারলে এখানে কি হলো শুটিং অ্যান এলিফ্যান্টে। এখানে টোটাল আমরা একটা কলোনিয়ালিজম, মানে কলোনাইজার এবং কলোনাইজড যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা দেখতে পেলাম। আমরা সবসময় ভাবি যারা আমাদের শাসন করেছিল, সে ব্রিটিশ বলো বা এখনকার নেতা মন্ত্রীরা যেই আমাদের শাসন করছে, আমরা সবসময় ভাবি যে তারাই আমাদের শাসন করছে, আমরা মানে আমাদের দ্বারা তারা পরিচালিত হচ্ছে না। কিন্তু না বাবা, এটা ভুল। আমরাও তাদেরকে পরিচালনা করছি, তারাও অনেক সময় আমাদের কথা মেনেই চলে। মানে আমাদের কথা না মানলেই তো আমরা তাকে আর ভয় পাবো না, তার প্রতি আমাদের রেসপেক্ট চলে যাবে। তুমি একজনকে রেসপেক্ট তখনই দেবে
যখন সে তোমার কথা শুনবে। এটাই নিয়ম, হিউম্যান সাইকোলজির এটাই নিয়ম, তাই না? যে ব্রিটিশরা সবসময় আমাদের ওপর চাপিয়ে গেছে ছড়ি, ঠিক আছে, আমাদের ওপর ছড়ি চাপিয়েছে, আমাদেরকে ঠেঙ্গিয়েছে, আমাদের ওপর অত্যাচার করেছে, এগুলো সবই অ্যাকসেপ্টেবল। কিন্তু তারাও বাধ্য ছিল, তারাও মাঝে মাঝে আমাদের কথা শুনেছে। এই যে অরওয়েল এখানে বলছে যে এমনিতেই তাকে পছন্দ করে না লোকজন ব্রিটিশ বলে, এবারে সে যদি ওখানে যদি না খুন করে চলে আসতো হাতিটাকে, তাহলে ভাবো তার অবস্থা কি হতো। এই যে একজন সিঙ্গার গান গাইতে এসেছে, তাকে আমরা ওয়ান্স মোর বলছি, এবার যদি সেই সিঙ্গার আরেকবার গান না গায়, তখন দেখবে সেই সিঙ্গারের প্রতি আমাদের একটা রাগ হয়ে যায়, তোর বাবা এই লোকটার ঘ্যাম হয়ে গেছে, এই লোকটা গাইতে বললাম গান গাইলো না। তা সিঙ্গারের ইচ্ছে না থাকলেও বা ডান্সারের ইচ্ছে না থাকলেও সে ডান্স করে, আর সিঙ্গারের ইচ্ছা না থাকলেও সে আরেকবার গানটাকে গায়, ঠিক আছে? এখানেও সেম কেস ঘটছে। তিনি একজন কলোনিয়াল অফিসার, তিনি একজন ব্রিটিশ অফিসার, তিনি হাতি মারতে গিয়ে বুঝতে পারছেন যে হাতিটা নির্দোষ, হাতিটা হয়তো কোনো কারণে সেই সময় উত্তেজিত হয়ে গেছিলো, এটা হাতির পেছনে যদি সবাই তাড়া করে তাহলে হাতি তো উত্তেজিত হবেই, আর দেখবে মানুষের বৈশিষ্ট্য, হাতি এলে মানুষ হাতি তাড়াতে বেরিয়ে যায়। তো এখানে হাতি নির্দোষ থাকলেও সে হাতিকে দেখে কিন্তু খুন করতে বাধ্য, কারণ colonialism effect, imperialism effect. Okay, so this is the story shooting an elephant. তাহলে শুটিং অ্যান এলিফ্যান্টের আমি সমস্ত বিষয় তোমাদের ইন ডিটেল বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো, তোমাদের কিছু প্রশ্ন নেই, ঠিক আছে? যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন আমাকে করবে। আমি তোমাদের শুটিং অ্যান এলিফ্যান্টের যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।